রাজপথে কেউ বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কিশোরগঞ্জে বললেন প্রধানমন্ত্রী। যারা এই দেশের মানুষের জন্য নেওয়া বাস্তব পদক্ষেপগুলোতে বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মৎস্যপক্ষ উপলক্ষে পুকুরে পোনা অবমুক্ত। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ দিল্লিকে 4 শর্ত ঢাকার অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী। Act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা। প্রতিদ্বন্দ্বিতা থেকে সরবে না 11 দল। ভোটের পর 70 অনুচ্ছেদ নিয়ে আলোচনা চায় বিএনপি। আপনাদেরকে আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। আমাদের আগামী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বিরক্ত চালকরা। স্বল্প চাপের কারণে কোথাও পাম্পই বন্ধ। এই সকাল 5টায় উঠে সিরিয়াল লাগাইছি, এই এখনো পাম্পে যাইতে 11 ঘন্টা লাগবে। পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। তেলও পাচ্ছি না, যে তেলও মানে আমাদের সীমিত দেয়। সরকারের 6 মাসে আর্থিক খাতে ফেরেনি গতি, হয়নি কাঙ্ক্ষিত সংস্কার। মূল্যস্ফীতি কিছুটা কমলেও জ্বালানি সংকটে ব্যাহত শিল্প উৎপাদন। ইয়েমেনে সরকারি বাহিনীর সাথে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে হুতি বিদ্রোহীরা। মারা পড়ছে বেসামরিক নাগরিকরাও। গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার শঙ্কা জাতিসংঘের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশ আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ও পোনা বিতরণ শেষে এই কথা জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, জনগণ যখনই বিএনপিকে দেশের দায়িত্ব দিয়েছে তখনই কিছু সংখ্যক রাজনৈতিক দল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে। বিএনপির পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। যারা রাজপথে বিশৃঙ্খলা করবে এবং দেশের মানুষকে বিভ্রান্ত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারেক রহমান। শপথ নেয়ার পর প্রথমবার কিশোরগঞ্জ সফর করছেন প্রধানমন্ত্রী। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেবেন এবং সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন তিনি। নতুন করে স্পোর্ট হলো খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে খেলাকে। আমাদের কিশোরগঞ্জের বিভিন্ন সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য পর্যায়ে সমগ্র নদী এবং বড় বড় খালগুলোতে আমরা সারা বাংলাদেশের খালগুলোতে আমরা মাছের আরো গড়ে তুলব, মৎস্যের পোনা আমরা ছাড়বো পর্যায়ক্রমিকভাবে, যাতে করে এই পানি সেচ সুবিধা যেমন কৃষক ভাইরা পাবে, এই মাছগুলো ধরার মাধ্যমে খাদ্যের চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এবং এই কল্যাণমুখী রাষ্ট্র করতে গিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলায় আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রবিন, কটিয়াদি উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ কি কি কর্মসূচি রয়েছে? মারফি, মূলত আজ দিনভরই কিশোরগঞ্জ জেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান নানান কর্মসূচির মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করবেন। এই মুহূর্তে কটিয়াদি কার্ভ হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করছেন তিনি, এবং এর পরপরই যেখানটায় আসবেন এই অচিন্তা
আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যেই জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন অনুষ্ঠান, সেখানটায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরেই আসলে অপেক্ষা করছে সাধারণ মানুষ দিনের শুরু থেকে, এবং পথে পথে প্রধানমন্ত্রী যখন কিশোরগঞ্জের পথে রওনা হয়েছেন, বলা চলে গাজীপুর থেকে পুরো কিশোরগঞ্জ জুড়েই পথে পথে নেতাকর্মীদের শুভেচ্ছা অভিবাদন গ্রহণ করেই তাকে প্রতিটি কর্মসূচিতে যোগ দিতে হচ্ছে। এর আগে পাকুন্দিয়ায় তিনি পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন এবং কিছু পোনা বিতরণও করেন মৎস্য চাষিদের কাছে, এবং নদে এই মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে তিনি মৎস্যপক্ষের মূল কর্মসূচি শুরু করেন, এবং এখানটাতেই অর্থাৎ জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন করবেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মূল যে আয়োজন কটিয়াদি আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে, সেখানটায়। এবং এরপর প্রধানমন্ত্রী যাওয়ার কথা রয়েছে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে, যেখানটায় তিনি যোগ দেবেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং আলেম ওলামা মাশায়েখ ও বিভিন্ন উপাসনালয়ের ধর্মগুরুদের মাঝে ভাতা প্রদান কর্মসূচিতে। এবং তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান যে বক্তব্য রাখছেন, প্রতিটি বক্তব্যেই তিনি বলছেন তাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার, এবং সেই নির্বাচনী ইশতেহারের প্রতিটি কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড কিংবা হেলথ কার্ড কিংবা এই আলেম ওলামা মাশায়েখদের বা ধর্মগুরুদের ভাতা প্রদান, প্রতিটি কর্মসূচির মধ্য দিয়ে উপকৃত হবে সাধারণ মানুষ। তিনি বলছেন বিএনপি যতবারই ক্ষমতায় আসে তাদের গৃহীত কর্মসূচির মাধ্যমে উপকৃত হয় দেশ এবং দেশের জনগণ, কিন্তু প্রতিবারই বিভিন্ন পক্ষ সরকার পরিচালনা বাধাগ্রস্ত করতে নানান ধরনের বিশৃঙ্খলা চক্রান্ত করে, যে চক্রান্ত এখনও চলছে সেই কথা জানাচ্ছেন প্রধানমন্ত্রী। তার বিপরীতে তিনি বলছেন সকল চক্রান্ত প্রতিরোধ করা হবে এবং রুখে দাঁড়ানোর জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে যেই সরকার গঠন করেছে সাধারণ মানুষ, সেই সরকারের প্রতি যেন জনগণ আস্থা রাখে, সেই আহ্বানটুকু জানাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারের 6 মাস পূর্তির ঠিক একদিন আগে এই কিশোরগঞ্জ সফরে এসে। মারফি, ধন্যবাদ আপনাকে রবিন। প্রধানমন্ত্রী ভারত সফরে যাওয়ার ব্যাপারে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ দিল্লিকে 4 শর্ত দিয়েছে ঢাকা। অনুকূল পরিবেশ তৈরি হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মুখপাত্র AKM শহীদুল করিম। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে সহায়ক পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানানো হয়েছে। গত কয়েকদিন ধরেই এই নিয়ে আলোচনা হচ্ছে। এ সময় তিনি আরও বলেন, ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ, শরীফ ওসমান হাদি হত্যায় জড়িতদের সহ পলাতক আসামিদের প্রত্যর্পণের অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় আছে বাংলাদেশ। On the possibility of a budgetary visit by Honorable Prime Minister Mr. Tariq Rahman to India. A propitious environment needs to be created for this visit. To this end, we have requested the Indian authorities to expeditiously act on our request to extradite Sheikh Hasina and other fugitive criminals, and to hand over Bangladesh the accused killers of Shahid Sharif Usman Hadi in compliance with our bilateral extradition treaty. We are awaiting their response. বিএনপি থেকে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোটের অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। কোনো ধরনের অসামঞ্জস্যতা না পাওয়ায় মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়ন যাচাই বাছাই শেষে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, অলি আহমদের 2টি এবং মির্জা ফখরুলের পক্ষে 1টি মনোনয়ন ছিল। 2 প্রার্থীর মনোনয়নই যথার্থ হিসেবে পাওয়া গেছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রচলিত সংবিধান অনুযায়ী চলবে তার দল। জানান, 70 অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, তবে তা রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়। আর 11 দলের প্রতিনিধি জামায়াত নেতা মোহাম্মদ আব্দুল বাতেন বলেন, জোটের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। 18 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, প্রেসিডেন্ট নির্বাচন হবে 20 আগস্ট। ডক্টর অলি আহমেদ বীর বিক্রমের মনোনয়নপত্রটি সঠিক হিসাবে পাওয়া গেছে, বৈধ প্রার্থী হিসাবে ঘোষিত হয়েছেন এবং আমরা ইনশাআল্লাহ 11 দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ করব। আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। তো ডক্টর অলি আহমেদ বীর বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও
যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড। নির্বাচন ভবনে আছেন সহকর্মী তানভীর মৌসুম, যুক্ত হচ্ছেন তিনি। তানভীর, প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণার পর বিএনপি ও 11 দলীয় ঐক্যের প্রতিনিধিরা আর কি বললেন? মারফি, 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা যে মনোনয়নপত্রটি জমা দিয়েছিলেন সেটি সঠিক হিসেবে পেয়েছে ইসি এবং সে অনুযায়ী আসলে তাদের পরবর্তী সিদ্ধান্ত হয়েছে এবং অর্থাৎ রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়ন বৈধ সেটি যে তারা বলেছেন। তারা এর আগেও 2-3 দিন আগেও তারা যখন এসেছিলেন এবং বেশ কয়েকবার এই রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে তারা যখন এসেছে তখন 11 দলীয় ঐক্য থেকে যেটি বলা হয়েছে যে সে বিষয়টি নিয়ে যে গণভোটের রায় বাস্তবায়ন হলে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতো এবং একটি গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্যই আসলে তারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছেন। এই কথাগুলো তারা বলেছেন এবং তারা এটিও জানিয়েছেন যে যেহেতু মনোনয়নপত্র দুটি থাকে সেখানে দুটির মধ্যে একটি মনোনয়নপত্র যেহেতু সঠিক হিসেবে পাওয়া গেছে সেহেতু আরেকটি মনোনয়নপত্র দেখার কোনো প্রয়োজন নেই, যেখানে প্রস্তাবক ছিলেন আমিরা জামাত এবং সমর্থক ছিলেন একজন এনসিপি এমপি। আবার বিএনপির কথা যদি বলি, বিএনপির পক্ষ থেকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আসলে যে বিধানগুলো রয়েছে সে অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে এবং যে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে বলছে বিরোধী দল সেটি নিয়ে এখন বা রাষ্ট্রপতি নির্বাচনের আগে কোনো আলোচনা নেই, তবে সংসদের পরবর্তী অধিবেশনে সেটি নিয়ে তারা কথা বলবেন। 18 তারিখ, সামনের 18 তারিখ সেটি হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 20 তারিখ সংসদে এই রাষ্ট্রপতি নির্বাচনটি হবে। তবে সংসদে কোনো বিশেষ অধিবেশন হবে না, একটি বিশেষ বৈঠক ডেকেছে ইসি এবং সেই বৈঠকেই আসলে 2টা থেকে 5টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। মারফি। ধন্যবাদ তানভীর। চলতি বছরের মধ্যে পে স্কেল বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল তৈরি আছে, যে কোনো সময় ঘোষণা দেবে সরকার। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জানান পে স্কেলের ফলে সরকারের সামনে অর্থনৈতিক চাপ তৈরি হবে, কর্মসংস্থান তৈরি করে সেই চাপ মোকাবেলা করবে সরকার। আব্দুস সাত্তার বলেন সরকারি কর্মকর্তাদের জন্য পে স্কেল দিলে মূল্যস্ফীতি হবে তা মেনে নিতে হবে, সরকার বিভিন্ন উপায়ে তা কাটানোর চেষ্টা করবে। এখন বিদ্যুৎ জ্বালানি সমস্যা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে মুখ্য সচিব বলেন এই সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়, বিগত সরকারের খামখেয়ালির কারণেই এমনটা হয়েছে। সরকারের নানামুখী পদক্ষেপের ফলে শিগগিরই জ্বালানি সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি। বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যেগুলোর মধ্যে পে স্কেল ঘোষণা হতে পারে। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, কোথাও আবার স্বল্প চাপের কারণে স্টেশনই বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে চালক ও পরিবহন খাত সংশ্লিষ্টরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে গ্যাস সংকটে ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। ভোর রাত থেকে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না চালকরা। আবার গ্যাসের চাপ না থাকা এবং সরবরাহ বন্ধ থাকায় রাজধানী জুড়ে বন্ধ রয়েছে বেশিরভাগ ফিলিং স্টেশন। পাম্পের সামনে গ্যাস নেই লেখা সাইনবোর্ড টানিয়ে রাখা হয়েছে স্টেশনগুলোতে। এই সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকেরা। সিএনজি চালিত অটোরিকশা ও রাইড শেয়ারিং সেবার সঙ্গে যুক্ত অনেক চালক বলছেন সময়মতো গ্যাস না পাওয়ায় তারা যাত্রী পরিবহন করতে পারছেন না। এতে দৈনিক আয় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মালিকদের নির্ধারিত টাকা দিয়ে পরিবারের ভরণ পোষণ করতে অর্থনৈতিক চাপে পড়েছেন তারা। প্রতিদিন তো ভোগান্তি আছে। এই সকাল 5টায় উঠে আইছি, সিরিয়াল লাগাইছি, এই এখনো পাম্পে যাইতে 1 ঘন্টা লাগবে। সিরিয়াল লাগাইছে অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। তার ভিতরে পাম্পের ভিতরে যায় দেখবো যে গ্যাস ঢুকতেছে 200 থেকে 250 টাকা। তেলও পাচ্ছি না, যে তেলও মানে আমাদের সীমিত দেয়, বাজেট কমাই দিয়েছে, গ্যাসের বাজেট কমাই দিয়েছে স্যার, সব দিক দিয়ে সমস্যা আমাদের। রাজধানীর গ্যাস পাম্পের পরিস্থিতি সম্পর্কে জানবো এখন। পরিবাগ এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আপনি পরিবাগের যে ফিলিং স্টেশনটিতে রয়েছেন সেখানে পর্যাপ্ত গ্যাস পাওয়া যাচ্ছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। মারফি, এখানে দুপুর গড়িয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে অধিক সংখ্যক সিএনজি চালক কিন্তু লাইনে এসে দাঁড়িয়েছেন এবং তারা গ্যাস নেওয়ার চেষ্টা করছেন, যদিও তাদের যে অভিযোগ যে যেই পরিমাণ গ্যাস তাদের প্রয়োজন সেটা তাদের আশানুরূপভাবে তারা পাচ্ছেন না। তারা বলছিলেন যে আমরা দেখছিলামও যে এখানে তারা 100 টাকার বা 110 টাকার বা 120 টাকার গ্যাস তারা পাচ্ছেন, যেটি দিয়ে আসলে তারা
খুব বেশি সময় তারা তাদের এই সিএনজি চালাতে পারবেন না বলে তারা জানাচ্ছিলেন এবং দীর্ঘ সময় অপেক্ষা এবং সে অপেক্ষার পরে সামান্য পরিমাণ গ্যাস পাওয়ার কারণে অনেকে কিন্তু হতাশা প্রকাশ করেছেন, বিশেষ করে সিএনজি চালক এবং যারা রাইড শেয়ার অ্যাপের মাধ্যমে গাড়ি চালাচ্ছেন তাদের একটা দুর্দশার চিত্র কিন্তু তারা বলছেন যে এই যে গ্যাসটি তারা এই মুহূর্তে সংগ্রহ করছেন সেই গ্যাসটি নিয়ে তারা হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা বা 2 ঘন্টা গাড়ি চালাতে পারবেন, সেটি হয়তো বা সর্বোচ্চ 1টি ট্রিপ বা 2টি ট্রিপ তারা সম্পন্ন করতে পারবেন। সেই যে ভাড়াটি পাবেন সেখান থেকে যে সিএনজির গ্যারেজে জমা দেয়া অর্থাৎ মালিকের কাছে যে টাকা দেয়া সেটিতে আসলে তাদের সার্বিক কোনো আয় থাকবে না, অথবা তাদের যে পারিবারিক যে খরচ সেটি দিয়ে আসলে চলাটা বেশ হিমশিম খেয়ে যাচ্ছেন বলে তারা কিন্তু মন্তব্য করছেন। এবং এই চিত্র গেল 2 সপ্তাহ ধরে তারা চাচ্ছেন যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হয় এবং তারা যাতে স্বাভাবিকভাবে গ্যাস পান এটার একটা নিশ্চয়তা তারা কিন্তু চেয়েছেন। ধন্যবাদ আপনাকে শান্ত। পদ্মা নদীর তীব্র স্রোতে শরীয়তপুরের জাজেরা উপজেলার পালেরচর ইউনিয়নের কোথুরিয়া এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে ভাঙনে ইটের রাস্তা ও 3টি বিদ্যুতের খুঁটি সহ প্রায় 100 মিটার এলাকা বিলীন হয়ে গেছে নদী গর্ভে। এতে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের 0 পয়েন্ট থেকে পালেরচর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আগ্রাসী পদ্মা যেন প্রতিদিনই কেড়ে নিচ্ছে নতুন নতুন জনপদ। কোথাও বসতভিটা, কোথাও ব্যবসা প্রতিষ্ঠান, কোথাও সড়ক, সবই ধীরে ধীরে মিশে যাচ্ছে নদীগর্ভে। শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা তীরবর্তী এলাকায় এখন এমনই চিত্র। জাজিরার কাথুরিয়া গ্রামের নাজমা বেগম নিজ ভিটার চুলায় শেষবারের মতো রান্না করছেন তিনি। নদী ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। ঘরবাড়ি বিলীন হওয়ার আগেই সরিয়ে নিচ্ছেন শেষ সম্বলটুকু। যেটু আসলে ভিটা বাড়ি শেষ মেশা কইছিলাম তাই বাচ্চা যদি নিজের জায়গায় থাকতে পারি তো ওই কামাই রুজি করে রাত্রে ঘরে ঘুমাইতে পারলাম, ভাত গুন খাইতে পারলাম, ওয়ান হেও নাই। এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে 2টি দোকান সহ 100 মিটার এলাকা। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি সহ 3 কিলোমিটার এলাকার প্রায় 500 পরিবার। পদ্মার ভাঙন থেকে নিজেদের শেষ আশ্রয়টুকু বাঁচানোর চেষ্টায় এখন জাজিরার অসংখ্য পরিবার। সরিয়ে নেওয়া হয়েছে 25টি বসতঘর ও 7টি দোকান। পরে তোকে ভাঙ্গা চুরি আবার পারাইছি, আবার এপারটা ভাঙতে আছে। এখন আমরা কই যাবো, কই কি করবো, এটা আমরা দিশা করে সাথে পারতেছি। মাইকিং করে দিছি, তারা গদর সরাই নিছে, সকলে আইসা গদর সরাই নিছে। সরকার কোনো যদি কিছু ব্যবস্থা না নেয় তাহলে আর দেখেছে 100 ঘর চলে যাব। এই জন্য আমরা খুব এলাকাবাসী খুব আতঙ্ক আছে। নদীর তীর রক্ষা প্রকল্পের কাজের ধীরগতির অভিযোগ স্থানীয়দের। তবে ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে নদীর তীরে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। একটা টাইম টেবিল থাকে, ওই টাইম টেবিলের মাধ্যমে যদি কাজ হয়ে যেত তাহলে আমাদের এই দুর্যোগে পড়তে হইতো না। 1 লক্ষ পাস হয়েছে, 1 লক্ষ কাম ধরছে, কিন্তু নামাটা হয়ে গেছে, উজান এটা কাম হয় না। কারণটা টেকসই বেরিয়ে চাই, যা ক্ষতিগ্রস্ত হয়েছে আর যেন একটা গৃহহীন লোক যেন গৃহহীন না হয়, একটা পরিবার যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের 100% ডিজাইন কাজ শেষ হবে তখন আর ভাঙন হবে না, যেহেতু আমাদের এখন আংশিক কাজ হয়েছে। আংশিক কাজের জন্যই জায়গায় জায়গায় ভাঙন দেখা যাচ্ছে। গত 1 বছরে নদী ভাঙনের শিকার হয়ে জাজিরায় হাজারো পরিবার বসতভিটা হারিয়েছে। নদী ভাঙন ঠেকাতে স্থায়ী তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ দ্রুত গতিতে শেষ করার দাবি পদ্মাপাড়ের মানুষের। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে 4 জন নিহত হয়েছেন, আহত আরও কয়েকজন। সকাল 6টার দিকে মানিকছড়িতে হয় এই দুর্ঘটনা। পুলিশ জানায় রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল যাত্রীবাহী পিকআপটি। মানিকছড়ি পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে উল্টে যায় গাড়িটি। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠালে মেঘরানী চাকমা, সান্ত্বনা চাকমা ও শান্তিরঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এছাড়া শোভা চাকমা নামে একজনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে পথে মৃত্যু হয় তার। চালক সহ আহত 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। আমাদের এখানে 5:50-এর দিকে 6 জন রোগীকে আনা হয় আর কি। এর মধ্যে আপনার 3 জনকে মৃত অবস্থায় আনা হয় আর বাকি 3 জনকে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজন আপনার গুরুতর আহত ছিল, ওনাকে আমরা চট্টগ্রাম রেফার করি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে 3 জন গাড়িতে ওখানে মারা গেছে, আর একজন আমার বাবাকে এখানে আনতে ওই চিটিয়াঙে ব্যবহার করছে, ওখানে নেওয়ার সময় উনিও নাকি মারা গেছে। রাজধানীর পুরান ঢাকায় পূর্ব শত্রুতার জেরে কারখানার সহকর্মীর ধারালো কাচির আঘাতে মিতুল নামে 20 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।
শনিবার রাতে ইস্ট বেঙ্গল মার্কেটের 14 তলায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রাত 8টার দিকে ইস্ট বেঙ্গল মার্কেটের 14 তলায় অবস্থিত তৈরি পোশাক কারখানায় পূর্ব শত্রুতার জেরে বাকবিতণ্ডায় জড়ায় শ্রমিকরা। এতে এক পর্যায়ে মিতুলের উপর ধারালো কাঁচি দিয়ে হামলা চালানো হয়। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মিতুল পটুয়াখালীর বাসিন্দা রাসেল মিয়ার একমাত্র সন্তান। খবর পেয়ে সূত্রাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাঁচি সহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ এবং জিজ্ঞাসাবাদের জন্য 10 জনকে আটক করেছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত মূল অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে কাজ চলছে। এই ঘটনায় নিহতের বাবা সূত্রাপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর সংঘাতে তুঙ্গে উত্তেজনা। শনিবার সেনাদের অভিযানে নিহত হয়েছে সশস্ত্র গোষ্ঠীটির 3 সদস্য। আবারও বেসামরিক টার্গেটে মিসাইল ছুড়েছে হুতিরাও। ইয়েমেনে গত কয়েকদিন ধরেই বেড়েছে দুপক্ষের পাল্টাপাল্টি হামলা। আবারও বড় ধরনের গৃহযুদ্ধের আশঙ্কা করছে জাতিসংঘ। লোহিত সাগরের তীরে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর মোকা। শুক্রবার সেখানে আছড়ে পড়ে একে একে 6টি ক্ষেপণাস্ত্র। আগুন ধরে যায় নৌযানগুলোই। ক্ষতিগ্রস্ত হয় বন্দরের বিভিন্ন অবকাঠামো। হুতিদের ওই হামলায় প্রাণ গিয়েছিল 4 বেসামরিকের। যদিও বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল সৌদি সমর্থিত বাহিনীর অস্ত্র ও যুদ্ধজাহাজ। শনিবারও হামলা অব্যাহত রেখেছে হুতিরা। মারিব শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে গোষ্ঠীটি। আহত হয় বেশ কয়েকজন। ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর, যানবাহন। গত কয়েক বছরে বেসামরিকদের উপর হামলা চালায়নি হুতিরা, কিন্তু দিন দিন অবনতি হচ্ছে পরিস্থিতির। আতঙ্কে দেশটির বাসিন্দারা। শুধু মোকা কিংবা মারিব নয়, গত কয়েক সপ্তাহে আল জৌফ, আল দালেয়া এবং তাইস সহ বিভিন্ন স্থানে হুতিদের সাথে সরকারি বাহিনীর সংঘাতের ঘটনা ঘটেছে। হুতি সদস্যদের পাশাপাশি প্রাণহানির শিকার হয়েছে সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে আবার পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের অবস্থায় ফিরতে পারে দেশটি, শঙ্কা জাতিসংঘের। যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় আকারের সংঘাতে ফেরার ঝুঁকিতে ইয়েমেন। মুখোমুখি সামরিক তৎপরতা আরও তীব্র হয়েছে। মারিব, মোকা সহ বেশ কিছু এলাকায় হুতিদের সাম্প্রতিক হামলায় হতাহতের ঘটনা বাড়ছে। 2014 সালে হুতিরা রাজধানী সানা দখলের পর গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে ইয়েমেনে। 2022 সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলে উন্নতি হয় পরিস্থিতির। তবে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার জেরে নতুন করে সহিংসতা ছড়িয়েছে দেশটিতে। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন নুসরাত বৃষ্টি। সঙ্গেই থাকুন।